ভেক্টর অধ্যায়ের প্রথম যে ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা সমাধান করব তা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলি। এই কনসেপ্টটা ভেক্টরের স্কেলার গুণনের কনসেপ্টের সাথে সম্পর্কিত। স্কেলার গুণন থেকে আমরা জানি এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ও বি এর স্কেলার গুণন এ ডট বি ইকুয়ালস টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। এখান থেকে আমরা মধ্যবর্তী কোণ বের করতে পারি। একটু মডিফাই করে লেখা যায় cos θ ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড বাই ab। সুতরাং θ ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab। এই রিডিউস ফর্মটা আমরা ব্যবহার করব। এখানে a ডট b ক্যালকুলেশনের জন্য আমাদের করসপন্ডিং একক ভেক্টরের সহগ গুণ করতে হয়। যেমন দুটি ভেক্টর a ও b এর ক্ষেত্রে যদি a ইকুয়ালস টু 2i plus j minus 3k এবং b equals to 3i minus 2j minus k হয় তাহলে a dot b equals to হবে a ভেক্টরের i এর সহগ ইনটু b ভেক্টরের i এর সহগ 2 into 3 6 প্লাস a ভেক্টরের j এর সহগ ইনটু b ভেক্টরের j এর সহগ 1 into minus 2। এখানে চিহ্ন সহ আসবে, তাহলে আসবে আমাদের -2 প্লাস -3 into -1, এখান থেকে আসবে +3, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 7। আর কোন ভেক্টরের মান বের করার ফর্মুলা হলো যদি ভেক্টরটি xi প্লাস yj প্লাস zk দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার মান হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ x y z অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো আমরা প্রকাশ করে থাকি i j k তাদের সহগের বর্গের সমষ্টির বর্গমূল। এবার চলো দেখি এখান থেকে প্রশ্ন কিভাবে আসে। স্ক্রিনে তোমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নে কোনো ডিফারেন্স নেই, সেম কোশ্চেন, বাট অপশনের রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট। এই দুই ভাবেই সাধারণত অপশন দেয়া থাকে, কজ ইনভার্স আকারে অথবা ফাইনাল ক্যালকুলেটিভ ভ্যালু থাকতে পারে। যদি প্রথম আকারে থাকে তাহলে তোমাদের শুধু কজ ইনভার্সের ভেতরে অর্থাৎ a ডট b ডিভাইডেড বাই ab এই অংশটুকু ক্যালকুলেশন করতে হয়। আর দ্বিতীয় আকারে থাকলে কজ ইনভার্সের মান বের করতে হবে। এখন যেহেতু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না, তাই এই কজ ইনভার্স এর সাধারণত আমাদের নোন ভ্যালুগুলো থেকেই পরীক্ষায় থাকে। যেমন তোমরা যদি এই 5টি ভ্যালু মনে রাখো তাহলে এর মধ্য থেকে চলে আসবে ইনশাল্লাহ। তবে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোনো কনফার্মেশন দেওয়া যাবে না, কারণ যেহেতু সেখানে ক্যালকুলেটর অ্যালাউ থাকে, সো ক্যালকুলেটর ব্যবহার করে মান বের করা যাবে এই ধরনের অঙ্কই সেখানে থাকবে। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা a ডট b ডিভাইডেড বাই ab ক্যালকুলেট করলেই অ্যান্সার আইডেন্টিফাই করতে পারবো। ওকে, ভেক্টর অধ্যায় থেকে দ্বিতীয় যে ধরনের প্রশ্ন থাকে তা হলো দুটি ভেক্টরের পরস্পর লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত সম্পর্কিত। এই কনসেপ্টেও স্কেলার গুণনের প্রভাব রয়েছে। দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি a ডট b ইকুয়ালস টু ab cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান হলো 0, কাজেই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে a ডট b ইকুয়ালস টু হবে 0। এখান থেকে তোমরা এই ধরনের প্রশ্ন পাবে। এই ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান নির্ণয় করতে হবে। আমরা সরাসরি লিখে ফেলতে পারি 4 ল্যামডা মাইনাস 6 ইকুয়ালস টু 0 বা 4 ল্যামডা ইকুয়ালস টু 12, ল্যামডা ইকুয়ালস টু 3। আর দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি? যদি ভেক্টর দুটো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ a ভেক্টরটি যদি axi প্লাস ayj প্লাস azk এবং b ভেক্টরটি যদি bxi প্লাস byj প্লাস bzk হয়, তবে এই দুটি ভেক্টর সমান্তরাল হবে যদি ax বাই bx ইকুয়ালস টু ay বাই by ইকুয়ালস টু az বাই bz হয়। তাহলে আমাদের যদি এরকম কোশ্চেন থাকে a এর মান কত হলে এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তাহলে এই দুটি ভেক্টরের i j k এর করসপন্ডিং সহগের অনুপাত সমান। তো এখান থেকে আমরা কিন্তু এর মানটা বের করে ফেলতে পারবো। এখান থেকে লেখা যাবে 5/15 ইকুয়ালস টু 2/a ইকুয়ালস টু -3/9,
যে কোনো দুইটাকে যদি আমরা ইকুয়েট করি, যেমন প্রথম দুইটাকে করলে 5/15 ইকুয়ালস টু হবে 2/a। সো আমরা a এর ভ্যালু পেয়ে যাচ্ছি 6। স্কেলার গুণনের এই ফর্মুলা থেকে আরো এক ধরনের প্রশ্ন হয়, তা হলো একটি ভেক্টর বরাবর অপর একটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ও উপাংশ নির্ণয় সম্পর্কিত। এ ও বি দুটি ভেক্টর হলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা এইভাবে চলে আসে এখান থেকে, অর্থাৎ আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, তাহলে বি কস থিটা হবে এ ডট বি ডিভাইডেড বাই এ। একইভাবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি হবে, এ ডট বি ডিভাইডেড বাই বি। তাহলে দেখা যাচ্ছে স্কেলার গুণনের ফর্মুলা থেকে যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ সেই ভেক্টরের কস থিটা নির্ণয় করতে হয়। তাই মনে রাখবে যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। এখন লম্ব অভিক্ষেপকে যদি অপর ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর দ্বারা গুণ করা হয় তাহলেই পাওয়া যাবে উপাংশ। উপাংশ বের করতে গিয়ে অনেক সময় তোমরা কনফিউশনে পড়ে যাও। এখানে ভেক্টর হলো দুইটি, যে ভেক্টরের উপাংশ বের করবে সেটা বাদ দিলে অপর যে ভেক্টরটি থাকে তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। যেমন বি ভেক্টরের উপাংশ নির্ণয় করার জন্য এ ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করা হয়েছে, আবার এ ভেক্টরের উপাংশ নির্ণয় করার জন্য বি ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করা হয়েছে। কোন ভেক্টরের লম্ব অভিক্ষেপ আর উপাংশ বের করে যে আউটপুটটা আমরা পাই, কখনো খেয়াল করেছো কি সেই আউটপুট গুলো ভেক্টর নাকি স্কেলার? তোমাদের জন্য প্রশ্নটা থাকলো, কমেন্টে জানাবে। একটা এক্সাম্পল দেখি আমরা। এ ভেক্টর হলো i প্লাস 2j প্লাস 2k এবং বি ভেক্টর হলো 4i প্লাস 8j মাইনাস k। তাহলে যদি আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করি সেটা কি হবে? প্রথমে আমরা এ ডট বি বের করব এবং তাকে কোনটা দিয়ে ভাগ করতে হবে, এ ভেক্টর না বি ভেক্টর? যেহেতু বি ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করব তাহলে আমরা বি কস থিটা বের করছি এবং এই কারণে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। আর যদি উপাংশ নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এ ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করে দিতে হবে এবং সেটা আমরা কিভাবে পাবো, সেটা পাবো হলো এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে আলোচনাটুকু হলো এর সাথে সম্পর্কিত এক্সারসাইজ গুলো চলো আমরা সলভ করি, তারপর আমরা আবার ফিরে আসবো পরবর্তী কনসেপ্টের আলোচনা নিয়ে।